হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল। আজ আমরা এমন এক অন্ধকার গলিপথে প্রবেশ করব যেখানে আইনের দেওয়াল আসলে অপরাধের একটি বিশাল ঢাল। আজ আমরা এমন এক জেলের গল্প শুনব যেখানে কয়েদিরাই রাজা আর রক্ষীরা তাদের সেবক। প্রস্তুত হয়ে যান, কারণ দ্য প্রিজন সিনেমাটি এক আন্ডারকভার পুলিশের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার গল্প। সিনেমা শুরু হয় ১৯৯৫ সালে রাতের অন্ধকারে। উইমিউং গ্রুপের সিএফও জ্যাং মিন কি একটি বদ্ধ ঘরে বসে আছেন। তার চোখে ভয়, মুখে ক্লান্তি। তিনি পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। জ্যাং মিন কি ফোনে কাউকে বলছেন, লুকিয়ে থাকতে থাকতে আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি ক্লান্ত। কাল সকালেই আমি একটা কার্গো জাহাজে উঠব। তোমাকে আমার হয়ে বাকি সব কাজ সামলে নিতে হবে। ঠিক তখনই রুমে প্রবেশ করে কয়েকজন রহস্যময় লোক। তাদের চোখ দেখলে মনে হয় তারা কোনো প্রফেশনাল কিলার। রহস্যময় লোকের মধ্যে একজন বলে উঠল, জ্যাং মিন কি, তাই তো? এরপরই শুরু হয় বিভৎসতা। মিনকিকে ইনজেকশন দেওয়া হচ্ছে যাতে তার হার্ট অ্যাটাক হয়। ঠিক তখনই সেখানে আরও একজন মেয়ে হাজির হয় যার সাথে মিনকি রাত কাটাচ্ছিল। তখনই লোকেরা বুঝতে পারে তাদের আগের পরিকল্পনা কাজ করবে না। প্রথম খুনি বলল, এটা তো স্ক্রিপ্টে ছিল না, কি করব আমরা? দ্বিতীয় খুনি বলল, কি আর করবে, স্ক্রিপ্ট আবার লিখব। এই দৃশ্যেই সিনেমার মূল ভিত্তি স্থাপন হয়। বোঝা যায় উইমিউংয়ের কর ফাঁকির কেস ধামাচাপা দিতে উচ্চ মহল থেকে জ্যাং মিন কিকে খুন করা হলো। এরপরই নিউজ ফ্ল্যাশ হয়, উইমিউংয়ের সিএফও জ্যাং মিন কি হৃদরোগে মারা গেছেন। তার মৃত্যুতে তদন্ত থেমে গেল। পরিবেশ বদলে যায়। আমরা আসি এক ভয়ঙ্কর জেলখানায়। নতুন কয়েদিরা আসছে। তাদের মধ্যে একজন আমাদের সিনেমার নায়ক সং ইউ গন, যার বুকে আটকানো হলুদ রঙের ট্যাগ। এক বন্দি ফিসফিস করে বলছে, ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাকি? দ্বিতীয় বন্দি বলল, আরে বোকা, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা লাল পোশাকে থাকে। হলুদ মানে হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে পুলিশ ওর উপর কড়া নজর রাখবে। ওকে একা ছেড়ে দেওয়াই ভালো। ইউগন তার দিকে তাকিয়ে থাকা এক বন্দিকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে আর থুথু মারে। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সং ইউগন চিৎকার করে বলে, কি দেখছি সেভাবে, চোখ উপড়ে মেব তর। এমনকি গার্ডদের সঙ্গেও সে মারামারি শুরু করে দেয়। সে যেন জেলেই সবার মনোযোগ আকর্ষণ করতে চায়। গার্ডরা কোনো মতে তাকে টেনে একটি সেলে ঢুকিয়ে দেয়। ইউগনের এই পাগলাটে আচরণ আসলে একটি কৌশল। সে যে কোনো সাধারণ কয়েদি নয়, বরং কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এসেছে, তা তার হলুদ ট্যাগ এবং এই প্রথম মুহূর্তের মারমুখী মেজাজ থেকেই স্পষ্ট। তারপর আমরা দেখি সেলের ভেতরে ইউগনকে মারধরের পর ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার সেলের এক সঙ্গী বন্দী তাকে দেখে হাসছে। সে হলো সাংজিল, যাকে ইউগনই একসময় এই জেলে ঢুকিয়েছিল। ইউগনকে টয়লেটের দরজার উপর হাত মুখ বেঁধে ফেলে রাখা হয় এবং রাতে সেই সাংজিল কাছে যায় এবং বলে, কষ্ট হচ্ছে লেফটেন্যান্ট সং? এইভাবে তো মজা নেই। আমি জানি তুমি কখনো কল্পনাও করনি যাকে তুমি জেলে ভরেছ তার সঙ্গে সেল ভাগ করতে হবে। এই বলে সে তার উপর প্রস্রাব করে। ইউগন চমকে ওঠে। তার গোপন পরিচয় ফাঁস। সে সঙ্গে সঙ্গে সেই বন্দির কান কামড়ে ছিঁড়ে নেয় এবং ভাঙা লাইটের টুকরো গলায় ধরে এবং হিংস্রভাবে বলে, চুপ কর, ওয়ার্ডেন কোথায়? এক্ষুনি তাকে ডাক। আমি তোদের মতো নোংরা রক্ষীদের চাইনি। আমি ওর গলা কেটে ফেলব। যদি এ মরে তাহলে তোদের দোষ। এই দৃশ্যে সং ইউগনের পরিচয় নিশ্চিত হয়। তিনি একজন লেফটেন্যান্ট বা আন্ডারকভার পুলিশ অফিসার। তার প্রধান উদ্দেশ্য জেলের মূল হোতা অর্থাৎ ওয়ার্ডেনের সঙ্গে যোগাযোগ করা। সে জানে এই নাটকীয়তা ছাড়া ওয়ার্ডেন তার ডাকে সাড়া দেবেন না। ইউগনকে ওয়ার্ডেনের অফিসে আনা হলো। ওয়ার্ডেন শান্তভাবে তিব্বতের চা পান করছেন, যেন কিছুই হয়নি। সং ইউগন বলে উঠল, এটা কার বুদ্ধি ছিল? এত নোংরা খেলা খেলার আগে একটু সাবধান হওয়া উচিত ছিল না? ওয়ার্ডেন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এই চা তিব্বতের, এর ঘ্রাম অসাধারণ, উপভোগ করো। সং ইউগন বলে উঠল, আমাকে অন্য সেলে দিন। আমি আপনার মতোই সরকারি কর্মচারী ছিলাম। আমাকে উস্কে দেবেন না। আমি গোছাং জেলে থাকার সময় একজন চিফ অফ সিকিউরিটি আর একজন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করেছিলাম। শান্ত থাকতে দিন আমাকে। রাতে ইউগন দেখে কয়েদিরা জেলের ভেতর অবাধে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সে বিস্মিত হয়। কয়েদিরা তাকে জোর করে একটি জায়গায় নিয়ে আসে। এরপরই সেখানে প্রবেশ করে জেলের আসল ক্ষমতাধর গ্যাংস্টার জং ইখো।
জং ইখো ঠান্ডা দৃষ্টিতে বলে, তোমার চোখে পুরোপুরি বিদ্বেষ ভরে আছে। এই জায়গাটা কঠিন, আমরা একে অপরের উপর ভরসা রাখব, সাহায্য করব। সং ইউগন তাচ্ছিলের হাসি ভরে আর বলে, তুমি আর আমি দুজনেই তো কয়েদি, তুমি আমায় জ্ঞান দেওয়ার সাহস পাও কি করে? তারপর জং ইখো ইউগনকে একটি মেশিনের উপর ফেলে তার হাত কাটতে যায়। এখন ইউগন এবার সত্যিই প্রচণ্ড ভয় পায় এবং জং ইখোর কথা মেনে নেয়। জং ইখো বুঝতে পারে যে ইউগন একটা চ্যালেঞ্জ, তার সাহায্য করার প্রস্তাব আসলে ইউগনকে নিজের দলে ভিড়িয়ে নেওয়া বা বসে আনার প্রথম চেষ্টা। এরপর ইউগনকে ডিটেনশন সেলে পাঠানো হয়। সেখানে গার্ডরা তাকে বোঝায় যে ইখো কোনো গ্যাংস্টার নয়, সে এখানে ফিক্সার, সবার ওপরে, সে এখানকার রাজা। তার দলে ঢুকতে পারলে হাউস 8-এ থাকতে পারবে, জেলের জীবন আরামদায়ক হবে। ইউগনের এই চরম অপমান তার মিশনের অংশ। ইখোর আস্থা অর্জন করতে হলে তাকে নিজেকে দুর্বল প্রমাণ করতে হতো। এই সময়ই আমরা জানতে পারি যে উইমিউং করপ ফাঁকি মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয় যে ইখোর নেটওয়ার্ক জেলের বাইরেও শক্তিশালী। তার পরের দৃশ্যে আমরা দেখি যে জেলের গার্ডদের মধ্যে চিফ কাউং ঘুষ নিচ্ছেন। দুর্নীতি চলছে। কয়েদিদের অসুস্থতার দোহাই দিয়ে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে, যার পেছনে ইখোর হাত। গার্ডদের চিফ চলে যাওয়ার পর একজন গার্ড ও ইখো ইউগনকে নিয়ে আলোচনা করছে। গার্ড বলল, ও একটা উন্মাদ, ও প্রমাণ লোপাট, ঘুষ সবই করেছে। ওকে মৃত্যুর দূত বলা হতো, কারণ একবার ওর নজরে পড়লে কেউ রেহাই পেত না। ইখো সব শুনে প্রশ্ন করেন, মানে? সেটার কাজ নিখুঁতভাবে করেছে। ইখো জানেন যে সং ইউগন আন্ডারকভার। ইউগনের অতীত পরিচিতি আসলে তার পুলিশি দক্ষতারই প্রমাণ। ইখোর মনের গভীরে ইউগনকে ব্যবহার করার একটা ইচ্ছা হয়তো আছে। ডিটেনশন থেকে বেরিয়েই ইউগন দেখা হয়ে যায় তার পুরনো ইনফর্মার গেইসিকের সঙ্গে। গেইসিক ব্যঙ্গ করে বলে, আরে লেফটেন্যান্ট সং, কেমন আছো এই কয়েদির পোশাকে? সং ইউগন ঠান্ডা হেসে বলে, তোমাকে তো চেনাই যাচ্ছে না। ঠিক তখনই সেখানে হাজির হয় সাংগিল, যার কান ছিঁড়ে নিয়েছিল ইউগান। সাংগিল তার কান ফেরত চায়, কিন্তু ইউগান বলে, আমি কান খেয়ে ফেলেছি মূর্খ, টয়লেটে খুঁজে দেখো। এবং তাদের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন সেখানে হাজির হয় ইখো এবং সে তাদের দুজনকে উস্কে দেয় যে তোমরা ফাইট করে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করছো না কেন। এরপর ইখো সাংগিলকে সরাসরি উস্কে দেয়। ইখো বলে, তুমি একটা সময় গ্যাংস্টার ছিলে, এখন তুমি শুধুই একটা বুলি। নিজের লোক দিয়ে বাকিদের অত্যাচার করা তো বুলিদের কাজ। তখনই ইউগন চ্যালেঞ্জ ছোড়ে, কি তুমি কি ভয় পাচ্ছ? ফাইট হয়ে যাক। আমি জিতলে সবার জন্য ফ্রাইড চিকেন, আর আমাকে হাউস 8-এ ঢুকিয়ে দিতে হবে। ইখো চ্যালেঞ্জ গ্রহণ করে। ইউগন তার উদ্দেশ্য সফল করল। হাউস 8 হল ইখোর অপারেশন সেন্টার। সেখানে ঢুকতে না পারলে তার পক্ষে তথ্য সংগ্রহ করা সম্ভব হতো না। এই লড়াই ইখোর আস্থা অর্জনের চাবিকাঠি। তারপর ইউগান এবং সাংগিলের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। দুজনই সমান, কেউ কারো থেকে কম না। কিন্তু এখানে ইউগানকে একটু এগিয়ে রাখতেই হবে, কারণ সে একজন পুলিশ অফিসারও এবং তার প্রশিক্ষণ রয়েছে। অবশেষে আমরা দেখতে পাই ইউগান ফাইট করে জিতে গেছে এবং কথা মতো সে সবাইকে ফ্রাইড চিকেন খাওয়ায়। তারপর তাকে হাউস 8-এ নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে দেখতে পায় যে সবাই খুব আরামেই দিন কাটাচ্ছে। তার পরের দৃশ্যে আমরা দেখি যে একটি রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে দুজন, জেলের ওয়ার্ডেন আর ডক্টর কিম। দুজনের সামনেই গরম ধোয়া ওঠা বিফ স্যুপ। কিন্তু এই টেবিলের নিচে চলছে আরও ভয়ঙ্কর এক লেনদেন। ডক্টর কিম, যে একসময় এই জেলের কয়েদি ছিল, আজ সে বাইরে থেকে ইখোর হয়ে অপরাধ জগৎ সামলায়। সে ওয়ার্ডেনকে দেয় 2টি প্যাকেট। প্রথমটিতে উইমিউ গ্রুপের কেস আর দ্বিতীয়টি সরাসরি ইখোর জন্য। জেলের ভেতর ইউগান ধীরে ধীরে ইখোর আস্থা অর্জন করছে। অবশেষে সে প্রবেশ করে হাউস 8-এ। এখানে বসেই ইখো জেলের ভেতর থেকে চালায় পুরো অপরাধ সাম্রাজ্য, যেন এক অদৃশ্য রাজা, যার হাত থেকে কেউ বাঁচে না।
ইখো ওয়ার্ডেনের রুমে বসে। ওয়ার্ডেন তাকে সতর্ক করে, সব কিছু ধীরে করো। কিন্তু ইখো ঠান্ডা গলায় বলে, আমার অনেক মানুষকে টাকা দিতে হয়, আমি থামতে পারবো না। দ্বিতীয় প্যাকেটটিতে ছিল একটি ভয়ঙ্কর পরিকল্পনা, একটি ডাকাতি। ইখোর সঙ্গীরা নিশ্চিত করে এই কাজের জন্য বোমা দরকার, আর সেই কাজ জানে একমাত্র গিটে, যে এখন জেলেই আছে। তারা ভাবে 4 জনই যথেষ্ট হবে এই মিশনের জন্য, কিন্তু তারা জানে না তাদের প্রতিটি কথাই ইউগান গোপনে শুনছে। একটি নীরব রাত, একজন ব্যক্তি কাপ নুডলস বানাচ্ছে। হঠাৎ এক বিকট শব্দে দরজা ভেঙে ঢুকে পড়ে ইখোর সঙ্গীরা। তারা লকার ভেঙে নেয় মাদক আর টাকা, আর পালিয়ে যায় অন্ধকারের ভিতর। কিন্তু গাড়ি চালাচ্ছিল হাক্কিউ। তার মনে অন্য পরিকল্পনা। সে হঠাৎ গাড়ি থামিয়ে পালিয়ে যায়। এতে ইখো ক্ষোভে কেঁপে ওঠে। তারপর আমরা দেখি ওয়ার্ডেনের রুমে নীরবতা। ওয়ার্ডেন বসে আছে একটি টেপ রেকর্ডারের সামনে, হাতে কলম নিয়ে লিখছে ইন্ডেক্স। এটি ডক্টর কিমের সাথে তার কথোপকথনের রেকর্ড। মানে ওয়ার্ডেন গোপনে সব কথাই টেপে ধরে রাখে। ঠিক তখনই এক গার্ড দৌড়ে আসে, মুখে ভয়। সে বলে, স্যার, যাদের বাইরে পাঠানো হয়েছিল তাদের মধ্যে একজন পালিয়েছে। ওয়ার্ডেনের মুখের রং উড়ে যায়। সে গার্ডকে আদেশ দেয়, যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনো। কিন্তু ঠিক তখনই ফোন বেজে ওঠে। সংবাদ আসে, হেড অফ কারেকশন, অর্থাৎ জেলের সর্বোচ্চ নিরাপত্তা প্রধান হঠাৎ পরিদর্শনে আসছে, কোনো আগাম বার্তা ছাড়াই। তারপরে দৃশ্যে দেখা যায় নিরাপত্তা প্রধান এসে উপস্থিত হয়েছে। ওয়ার্ডেন হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, স্যার, আগে জানালে ভালো হতো। প্রধান ঠান্ডা হেসে বলে, তোমাকে জানিয়ে তারপর আমাকে আসতে হবে নাকি? দুজন প্রবেশ করে জেলের ভেতর। প্রধান খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। ওয়ার্ডেনের মনে তখন একটাই চিন্তা, পালিয়ে যাওয়া কয়েদি। প্রধান ওয়ার্ডেনকে সতর্ক করে, যদি কখনো ঘুষের প্রমাণ পায় তোমার কপালে বিপদ আছে। প্রধান হেঁটে প্রবেশ করে বাগানে। সেখানে কাজ করছে ইউগন, ফুলগাছ লাগাচ্ছে নিঃশব্দে। প্রধান কিছু গাছ নিধের বাড়িতে নিতে চায়। ঠিক তখনই তার চোখ পড়ে এক কয়েদির দিকে। সে আর কেউ না, জাংয়ে খ। প্রধান বিস্মিত হয়ে বলে, তুমি তো গ্যাজিং জেলে ছিলে, এখানে কিভাবে? তার কণ্ঠে রাগ আর তাচ্ছিল্য। সে ইখোকে সোজা হয়ে দাঁড়াতে বলে, কিন্তু ইখো মাথা নিচু করে থাকে। প্রধান হঠাৎ তাকে মাটিতে মাথা নোয়াতে বলে এবং মারতে উদ্যত হয়। ঠিক তখনই সেখানে হাজির হয় ইউগন। সে চিৎকার করে বলে, একজন নিরপরাধ কয়েদিকে কেন অপমান করা হচ্ছে? সে কিছুই করেনি। আসলে ইউগনের আসল উদ্দেশ্য ইখোর মন জয় করা। সে নিরাপত্তা প্রধানকে রাগিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর গার্ডরা ইউগনকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আবার পাঠিয়ে দেয় ডিটেনশন সেলে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি এই কষ্টই তাকে আরও কাছে নিয়ে যাচ্ছে তার আসল লক্ষ্য, ইখোর আস্থা অর্জনের পথে। এরপরে দৃশ্যে আমরা দেখি জেলখানার ভিতরে এক শান্ত জায়গায় বসে আছে ইখো আর ইউগন। ইখো তার দিকে তাকিয়ে হেসে বলে, তুমি কি খেতে সবচেয়ে পছন্দ করো? আমরা অবাক হয়ে দেখি ইখো ইউগনকে নিয়ে এসেছে এক পুরানো ইয়াটে। এখানে সে নিজ হাতে রান্না করছে ইউগনের প্রিয় খাবার। এক অপরাধীর হাতে এমন কোমলতা কেউ ভাবতেই পারে না। এই দৃশ্যেই আমরা বুঝতে পারি দুজনের মধ্যে দূরত্ব আর নেই। এখন তারা প্রায় বন্ধু, আর এটাই ছিল ইউগনের মূল উদ্দেশ্য, ইখোর বিশ্বাস অর্জন করা। ইখোর ক্ষমতা এখানে পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। সে যখন ইচ্ছে করে তখনই জেল থেকে বেরিয়ে আসে, যেন পুরো সিস্টেমই তার হাতে বন্দী। ইখো জিজ্ঞেস করে, তুমি নিরাপত্তা প্রধানের সঙ্গে যেটা করলে, কেন করলে? ইউগন একটু থমকে বলে, আমি কিছু জানতাম না, কিন্তু তোমাকে ইমপ্রেস করতে পারলে আমার অনেক বেনিফিট হতো। সবাই তোমার কাছ থেকে নেয়, কিন্তু যখন তোমার প্রয়োজন তখন কেউ সামনে আসে না। এটা ভীষণ অন্যায়। তার কঞ্চে ছিল মায়া আর বুদ্ধি, ঠিক যেমনটাই ইখো শুনতে চায়। ইখো হেসে বলে, তুমি ভালো অভিনেতা। তারা দুইজন বন্ধুর মতো কথা বলে, হাসে, গল্প করে, কিন্তু বাতাসে লুকিয়ে থাকে বিপদের ঘ্রাণ। হঠাৎই ইখো ইউগনকে একটি প্রস্তাব দেয়, যদি তুমি পালিয়ে যাওয়া হাক্কিউকে খুঁজে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে $1,00,000 দেব। হাক্কিউ, যে জেল থেকে পালিয়ে গেছে, যার কারণে এখন ইখো আর ওয়ার্ডেনের মাথার উপর ঝুলছে বড় বিপদ। ইউগন টাকার প্রস্তাবে রাজি হয়, তবে বলে, বাইরে এখন আর আগের মতো ইনফরমার নেই,
তবে একজন আছে যে হাক্কিউর পুরনো ব্যবসায়িক পার্টনারকে চিনে, সে একসময় ওর কাছেও প্রতারিত হয়েছিল। এখানে আমরা দেখি ইউগন গাড়ির ভেতরে বসেই তার ভাইয়ের কথা মনে করছে। তার ভাই একজন সাংবাদিক ছিল, যার জীবনে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক ট্র্যাজেডি। ইউগন তাকে বলেছিল, তুমি পুলিশ নও ভাই, এই কেস থেকে দূরে থাকো। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি এই মিশন শুধু অর্থের জন্য নয়, এটা ইউগনের ব্যক্তিগত প্রতিশোধেরও অংশ। ইউগন আর ইখো মিলে হাক্কিউকে খুঁজে বের করে এক অন্ধকার গলিতে। ঝোড়ো হাওয়ায় ভিজে মাটি আর টানটান উত্তেজনার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর মারামারি। দীর্ঘ লড়াই শেষে তারা অবশেষে হাক্কিউকে ধরে ফেলে, তার হাত বাঁধে আর টেনে নিয়ে আসে জেলে। ইখো সামনে দাঁড়িয়ে হাক্কিউকে বলে, গলায় দড়ি পেঁচিয়ে নিজেই শেষ করে দাও, এবং হাক্কিউ সেটা করতে বাধ্য হয় এবং নিজেকে শেষ করে দেয়। হাক্কিউর মুখে আতঙ্ক, ইউগনের চোখে ভয়। সে বুঝতে পারে ইখো শুধু অপরাধী নয়, সে মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারে। ইখো শান্তভাবে বলে, প্রমিস তো প্রমিস। $1,00,000 ব্যাগ তুলে দেয় ইউগনের হাতে। ইউগন স্তব্ধ হয়ে যায়, তার চোখে ভয় আর সম্মান মিশে এক অদ্ভুত অনুভূতি। এরপর আমরা দেখি ইখো আর ইউগন এখন যেন অবিচ্ছেদ্য। দুজন একসাথে খায়, একসাথে হাঁটে, এমনকি একসাথে কাজও করে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি এই বন্ধুত্বের ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছক, যেখানে কেউই আসলে নিরাপদ নয়। এরপরে দৃশ্যে আমরা দেখি জেলখানার ডাইনিং হলে কয়েদিরা খাচ্ছে, আর ঠিক তখনই একজন কয়েদি এসে দাঁড়িয়ে ইখোকে ধন্যবাদ জানায়। সে বলে, স্যার, আমার বাবার জন্মদিনে আপনি যে উপহার পাঠিয়েছেন তার জন্য ধন্যবাদ। ইখো শুধু হেসে টাকায়, তার এই হাসির আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার গর্ব। একই সময়ে অন্যদিকে দেখা যায় ইউগন আর মিমার মধ্যে তীব্র বিরোধ। ইউগন যখন পুলিশ ছিল তখনই মিমার ফার ইস্ট গ্যাংয়ের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়েছিল। তাই মিমা ইউগংকে একটুও পছন্দ করে না। ইখো তাদের বলে, তোমরা দুজন এখন থেকে একসাথে কাজ করবে, কিন্তু মিমা ইখোর আদেশ অমান্য করে বসে। পরের মুহূর্তেই ঠাস, ইখো টেবিলের খাবারের পাত্র তুলে আঘাত করে মিমার মাথায়। সবাই স্তব্ধ। তারপর ইউগনের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, তুমি কম কথা বলাই ভালো। জেলের অন্ধকার কোণায় আমরা দেখি সেই সাংগিল, যার কান ছিঁড়ে নিয়েছিল ইউগং। সে এখন এক গার্ডকে মেয়েদের লোভ দেখাচ্ছে, বলে, আমাকে মিমার সঙ্গে দেখা করতে দাও। গার্ড রাজি হয়ে যায়, আর কিছুক্ষণ পর মিমা হাজির হয়। সাংগিল তার দিকে তাকিয়ে বলে, ইখো এখন দুর্বল হয়েছে, আমাদের সুযোগ নিতে হবে। কিন্তু মিমা ঠান্ডা গলায় বলে, আমি ইখোর বিরুদ্ধে বেইমানি করব না। সাংগিল হেসে বলে, বেইমানি না করলেও চলবে, শুধু একটু পিছিয়ে যাও। কিন্তু মিমা কোনো কথাই শোনে না। তখন সাংগিল তার প্রতি নোংরা অপমানজনক কথা বলতে শুরু করে। একই সময় ইউগন চুপি চুপি ওয়ার্ডেনের রুমে ঢোকে। বাতাসে টান টান উত্তেজনা। সে কিছু একটা খুঁজছে। লকার খুলতেই তার চোখ থমকে যায়। ভেতরে এক গাদা টাকা, একটি বন্দুক আর কয়েকটি পুরনো অডিও টেপ। এর মধ্যে একটিতে লেখা রিপোর্টার লি, মানে ইউগংয়ের ভাইয়ের নাম। টেপ চালাতেই শোনা যায় ভয়ঙ্কর কথা। ডক্টর কিম আর ওয়ার্ডেন কথা বলছে। ওই সাংবাদিক সব জানে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে সরিয়ে ফেলো, না হলে সবাই ধরা পড়ব। এই কথাগুলো শুনে ইউগং স্তব্ধ হয়ে যায়। তার চোখ লাল হয়ে ওঠে। এখন সে বুঝতে পারে তার ভাইয়ের হত্যার পেছনে আছে ওয়ার্ডেন, ডক্টর কিম, আর তাদের পিছনে লুকিয়ে আছে ইখো নিজে। ঠিক তখনই দরজা খুলে যায়। ওয়ার্ডেন ঢুকে পড়ে, চোখ সরু করে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউগন শান্তভাবে বলে, রুম পরিষ্কার করতে এসেছি স্যার। ওয়ার্ডেন কড়া গলায় বলে, এখনই বের হও। তারপরেই দেখা যায় ডক্টর কিম এসেছে জেল পরিদর্শনে। ইখো তাকে স্বাগত জানায় আর পরিচয় করিয়ে দেয়, এই হচ্ছে ইউগং। ডক্টর কিম হেসে বলে, আমি সব জানি, আমি তো চলমান ডিকশনারি। ইউগন তাকে ঠান্ডা চোখে দেখে, কিন্তু নিজের প্রতিশোধের আগুন মনে চেপে রাখে, কোনো কিছু প্রকাশ পেতে দেয় না। ইখো তাকে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু ইউগং লুকিয়ে দেখে ডক্টর কিম আর ইখো হিরোইনের বড় একটা চালান কেনাবেচা করছে। ঠিক তখনই সেখানে প্রবেশ করে সাংগিল, ইখোর প্রতিদ্বন্দ্বী পার্টির নেতা। সে গর্জে ওঠে, এখানে কি হচ্ছে? আসলে তার পরিকল্পনা স্পষ্ট। সব হিরোইন আর টাকা একাই লুট করবে। শুরু হয় ভয়ঙ্কর মারামারি, চারপাশে বিশৃঙ্খলা, ঘুষি, চিৎকার। এক পর্যায়ে সাংগিল হেরে গিয়ে মিথ্যে করে ইখোর কাছে ক্ষমা চায়। তারপর
পিছন থেকে ছুরি ঢুকিয়ে দেয় ইখোর পিঠে। ইখো মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই হাজির হয় আমাদের নায়ক ইউগং। সে একের পর এক আঘাত এনে সবাইকে হারিয়ে দেয়। তার অ্যাকশন দৃশ্যগুলো ছিল চক ধাঁধানো। শেষে ইখোকে বাঁচিয়ে ফেলে এবং তার মন পুরোপুরি জয় করে নেয়। ঠিক তখনই সেখানে আসে জেলের গার্ড আর ওয়ার্ডেন। সবাই আতঙ্কে সেখানে ছুটে যায়, কিন্তু তাদের নিয়ে যাওয়ার সময় সাঙ্গিল পেছন থেকে ইউগংয়ের মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়। তারপর সিনেমা দেখায় কয়েকটি পুরনো দৃশ্য। ইউগনের ভাইয়ের হত্যার মুহূর্ত, যেখানে কেউ ছিল না, কোনো সাক্ষী, কোনো প্রমাণ, কিছুই না। এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যা। কিন্তু এখন প্রশ্ন হল, ইউগন কি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে, নাকি এই জালের ভেতরেই হারিয়ে যাবে চিরতরে? তারপরের দৃশ্যে আমরা দেখি ওয়ার্ডেন দাঁড়িয়ে আছে নিরাপত্তা প্রধান বিয়ের সামনে। প্রধান বি কড়া স্বরে বলে, তুমি তো বেশ উন্নতি করছো দেখি, বড় বাড়িতে উঠেছ, কিছু জমিও কিনেছ, শুনেছি খুব শীঘ্রই একটা ভিলাও কিনছ, সব কিছু তোমার স্ত্রীর নামে। এটা শুনে ওয়ার্ডেনের মুখের ঘাম ছুটে যায়। প্রধান বি সন্দেহজনক গলায় বলে, একজন সাধারণ ওয়ার্ডেনের পক্ষে এসব করা সম্ভব না, তাই তোমার উপর একটা স্পেশাল অডিট চালানো হবে। এই কথাটা শোনার পর ওয়ার্ডেনের মুখের রং উধাও হয়ে যায়। তারপরের দৃশ্যে আমরা দেখি ইউগান অন্য কয়েদিদের সঙ্গে ময়লা পরিষ্কার করছে। সে এখন সাধারণ কয়েদি হলেও মনে মনে চলছে আগুনের খেলা। ঠিক তখনই এক গার্ড এসে ইউগংকে ডেকে নিয়ে যায় একটা অন্ধকার ঘরে। সেখানে বসে আছে এক পুলিশ অফিসার। ইউগান অফিসারকে একটা অডিও টেপ দেয় আর বলে, এটাতে আমার ভাইয়ের হত্যার সত্য লুকিয়ে আছে। ইউগান বলে, ডক্টর কিম, ইখো আর ওয়ার্ডেন, তাদের মধ্যে চক্রান্ত চলছে। সে আরও জানায়, জেলের ভেতর থেকেই কয়েদিরা বাইরে গিয়ে ক্রাইম করে আসে। ইখো হলো কোচ, ডক্টর কিম আর ওয়ার্ডেন মিলে বানিয়েছে এক অপরাধ সাম্রাজ্য। অফিসার ইউগংকে সাবধান করে দেয়, এই খেলায় পা দিও না, তোমার জীবন ঝুঁকিতে। কিন্তু ইউগান ঠান্ডা গলায় বলে, এটাই আমার শেষ সুযোগ। তারপর দৃশ্য পাল্টায় ওয়ার্ডেনের রুমে। ওয়ার্ডেন ইখোকে ডেকে বলে, প্রধান বি আমাদের মধ্যে যেই ডিল সেটা জেনে গেছে, তাই আমি চাচ্ছি তোমাকে প্যারোলে মুক্তি দিতে, নতুন করে জীবন শুরু করো। এই কথা শুনে ইখো রেগে আগুন হয়ে যায়। চেঁচিয়ে বলে, তুমি অনেক টাকা কামিয়ে এখন পালাতে চাও? মনে রেখো, আমি চাইলে তোমার স্ত্রীকেও জেলখানায় ঢুকিয়ে দিতে পারি। ওয়ার্ডেনের মুখে ভয় আর ঘৃণার মিশ্র ছাপ। তারপর আমরা দেখি রাতের অন্ধকারে ইখো তার দলবল নিয়ে মাফিয়া স্টাইলে জেল থেকে বেরোচ্ছে। সঙ্গে আছে ইউগানও। কিন্তু ইউগান চালাকি করে পুলিশের কাছে খবর দেয় ইখো কোথায় যাচ্ছে। পুলিশও ফাঁদ পাতে, ভাবছে সবাইকে একসাথে ধরবে। কিন্তু ইখো হঠাৎ প্ল্যান চেঞ্জ করে ফেলে। কারখানায় না গিয়ে তারা যায় গাড়ি ভাঙার জায়গায়। সেখানে আনা হয় সেই প্রধান বিকে। বস্তায় বেঁধে নির্মমভাবে গাড়ি ভাঙার মেশিনে পিষে ফেলা হয়। পরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর। ইখো আর ইউগান বসে মদ খাচ্ছে। ইখো হেসে ইউগানকে কিছু ছবি দেখায়। ছবিতে সেই পুলিশ অফিসার যেকে সে অডিও টেপ দিয়েছিল। ইখো বলে, তোমার খবর আমি সব জানি ইউগান। এই রিপোর্টারকেও আমি মেরে ফেলেছি, যে কিনা আমার পথের কাঁটা হয়েছিল। এই কথা শুনে ইউগান রেগে ফেটে পড়ে, এই পাগলামি থামাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইখোর লোকজন ইউগানকে ধরে পেটাতে শুরু করে। ঠিক তখনই সেখানে আসে ওয়ার্ডেন। চেঁচিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো ইখো? ইখো তেড়ে গিয়ে বলে, তুমি কাপুরুষ, রেকর্ডগুলো তোমার কাছে রাখলে কেন? তুমি না রাখলে ইউগান কিছুই জানত না। ওয়ার্ডেন রাগে গর্জে ওঠে, ইউগানকে মেরে ফেলো। কিন্তু ইখো বলে, তুমি চুপ করো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ওয়ার্ডেনে কথা শুনে রাগে বন্দুক তোলে, কিন্তু ইখো বিদ্যুৎ গতিতে বন্দুক কেড়ে নেয় আর গুলি চালায়। ওয়ার্ডেন মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে ভেসে যায় সব কিছু। সবাই হতবাক হয়ে যায়। এইভাবেই সিনেমার এই অংশে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর খেলা। তার পরের দৃশ্যটা শুরু হয় এক অদ্ভুত নীরবতায়। জেলের ভেতরে মৃত্যু আর ষড়যন্ত্রের গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। ইখো রক্তে ভেজা মুখে ইউগানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তোমাকে আমি এখনই মেরে ফেলতে পারি, কিন্তু একটা দুষ্ট বুদ্ধি এসছে মাথায়। সে কুটিল হেসে বলে, যদি ওয়ার্ডেনকে তুমি হত্যা করে নিজেই আত্মহত্যা করো, তাহলে সব দোষ তোমার উপরেই যাবে আর আমি থেকে যাব নিরাপদে। এই বলে ইখো বন্দুকটা এক গার্ডের হাতে তুলে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়। ঘরে শুধু ইউগান আর মৃত্যুর অপেক্ষা। তারপর শুরু হয় খেলা, মৃত্যুর খেলা।
ইখোর লোকজন ইউগানকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎই তখন কেউ একজন জেলের লাইট বন্ধ করে দেয়। অন্ধকারে শুরু হয় গুলির শব্দ, চিৎকার, মারামারি আর বিশৃঙ্খলার এক মহাসমুদ্র। সেই বিশৃঙ্খলার সুযোগে ইউগান পালিয়ে যায়। সে দৌড়ে চলে যায় জেলের ফুলের বাগানে আর সেখানে আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্বয়ংক্রিয়ভাবে খবর পৌঁছে যায় ফায়ার স্টেশনে। কিন্তু ইখো তৎক্ষণাৎ ফোন করে বলে, আগুন ছোটখাটো ব্যাপার, আমরা নিজেরাই সামলে নেব। কিন্তু ভাগ্য এবার তাদের পক্ষে না। আগুন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে, জেলখানার চারপাশ জ্বলছে অগ্নিকুণ্ডের মতো। এদিকে বাইরে থেকে ফায়ার সার্ভিস, পুলিশ সবাই ছুটে আসে ঘটনাস্থলে। ঠিক তখনই দেখা যায় জেলের টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছে আমাদের নায়ক ইউগান, হাতে বন্দুক, চোখে প্রতিশোধের আগুন। সে ফাঁকা গুলি ছুঁড়ে ইখোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, এসো ইখো, তোমার শেষ সময় এসেছে। ইখো রেগে গিয়ে টাওয়ারে উঠে আসে আর বলে, তুমি একজন লুজার, তোমার নিশানা এখনও ঠিক হয়নি। কিন্তু ইউগান ঠান্ডা গলায় বলে, তোমাকে এত সহজে মুক্তি দেওয়া যায় না। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। দুজনের ঘুষি, লাথি, বন্দুক, রক্ত ঝরছে, ধোঁয়া উঠছে আর বাইরে পুলিশের সাইরেন বেজে চলেছে অবিরাম। ঠিক তখনই দরজা ভেঙে ভিতরে ঢোকে স্পেশাল ফোর্স। তারা বন্দুক তাক করে চিৎকার করে বলে, ইখো, বন্দুক ফেলো, আত্মসমর্পণ করো। কিন্তু ইখো হেসে বলে, এটা আমার রাজ্য, এই রাজ্য ধ্বংস হতে দেব না। সে আবার ইউগানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন পুলিশ চিৎকার করে বলে, ইউগান থামো, গুলি করো না। কিন্তু ইউগান তখনও রাগে জ্বলছে, তার চোখে প্রতিশোধের আগুন। এই সুযোগে ইখো আবার ইউগানের ওপর হামলা করে। তবে এবার শেষ বাজি হারে ইখো। স্পেশাল ফোর্স গুলি চালায়, ঠাস ঠাস ঠাস। গুলি গিয়ে লাগে ইখোর বুকের মাঝে আর মুহূর্তেই সে লুটিয়ে পড়ে। তার দেহ নিস্তব্ধ হয়ে যায়। এইভাবেই শেষ হয় এক অপরাধ সাম্রাজ্যের রাজত্ব। পরের দৃশ্যে আমরা দেখি ইউগান বসে আছে, তার সামনে বসে আছেন উকিল। উকিল শান্তভাবে বলে, আগের সব কেসগুলো নতুন করে ইনভেস্টিগেশন হবে, কিন্তু খারাপ খবর হলো তুমি ইখোর সঙ্গে যুক্ত ছিলে, তাই তোমাকে দোষী সাব্যস্ত করা হবে। কিছুক্ষণ চুপ থেকে ইউগান বলে, আমি আমার কাজ শেষ করেছি, এখন বাকিটা আপনাদের হাতে। যেখানে ন্যায় বিচার পেলেও ইউগান হারিয়ে যায় নিজেরই তৈরি আগুনে। শেষ, কিন্তু প্রতিশোধের গল্প লেখানেই অমর হয়ে যায়। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।